বিস্ময়কর ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করল ইরান। হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরোধী বিক্ষোভ, বাংলাদেশিদের ফেরানোর উদ্যোগ। রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ভোটের প্রস্তাব। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্যে ঐকমত্য রাজনৈতিক দলগুলো। জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে পোস্টার ব্যবহার নিষিদ্ধ, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির খসড়া চূড়ান্ত। এবং জুলাই অভ্যুত্থান স্মরণে 5 আগস্ট সরকারি ছুটি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হবে বাংলাদেশ বেতার ও টেলিভিশন। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ইরান ইসরায়েলের সংঘাতের পরিপ্রেক্ষিতে সেখানে অবস্থানরত বাংলাদেশিদের পাকিস্তান তুরস্ক হয়ে ফেরানো হতে পারে, এ লক্ষ্যে সরকার কাজ করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, তেহরান থেকে প্রথমে আটকে পড়া বাংলাদেশিদের স্থলপথে ইরান পাকিস্তান সীমান্তে নেওয়া হতে পারে, তারপর এদের পাকিস্তান থেকে আকাশপথে ফেরানো হতে পারে বাংলাদেশ। এদিকে আরও একটি বিকল্প পথ বিবেচনা করা হচ্ছে, সেটা হলো ইরান থেকে তুরস্ক হয়ে বাংলাদেশে ফেরানোর উদ্যোগ। ইরান থেকে বাংলাদেশিদের ফেরানোর জন্য তুরস্ক ও পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা চলছে। ইরানে প্রায় 2000 বাংলাদেশি রয়েছেন, এর মধ্যে তেহরানে 400 বাংলাদেশি আছেন এবং ইরানে তালিকাভুক্ত বাংলাদেশিদের সংখ্যা 672 জন। এর মধ্যে শিক্ষার্থী রয়েছেন 66 জন। ইতোমধ্যেই 100 জন বাংলাদেশি দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। তেহরান থেকে প্রথমে তাদের নিরাপদ স্থানে নেওয়া হবে, পরে তাদের দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। এবার দেশের খবর। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আজ রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক শেষে এসব কথা বলেন তারা। একই সাথে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় হ্যাঁ না ভোটের পরিবর্তে গোপন ভোটের ব্যাপারেও একমত বেশিরভাগ রাজনৈতিক দল। এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের শুরুতে কথা বলেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি জানান, কমিশনের অনেক ত্রুটি বিচ্যুতি থাকলেও সবাই আন্তরিক হলে ঐকমত্যে পৌঁছানো সম্ভব। আগের পদ্ধতির পরিবর্তন হওয়ার পক্ষে বেশিরভাগ লোকেরই মত, কিন্তু যখন এই পদ্ধতি নিয়ে আলোচনা হচ্ছে তখন দেখা যাচ্ছে পদ্ধতি নিয়ে সবাই একমত হতে পারছেন না। বেশিরভাগ একটা জিনিস আপনারা ধরে নেন যে আমরা একদম সর্বান্তকরণে সবাই একমত হয়েছি যে এই পদ্ধতির পরিবর্তন দরকার, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতে হবে। রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়াটাকে একটা ইলেকট্রাল কলেজের মধ্যে যতটুকু ন্যূনতম ঐক্যমত হয় সেই প্রশ্নে আমরা ছাড় দিতে প্রস্তুত আছি। সেক্ষেত্রে যদি শুধু পার্লামেন্টের 2 কক্ষ আর সদস্যরাই ইলেকট্রাল কলেজ হন, সেক্ষেত্রেও আমরা ছাড় দেওয়ার জন্য প্রস্তুত আছি। প্রায় সকলেই আমরা একমত হয়েছি যে ইলেকশনটা হবে গোপন ব্যালটে। এটা একটি দলের পক্ষ থেকে প্রস্তাব করেছিল, প্রায় সকলে একমত হয়েছে এবং বাংলাদেশ জামাত ইসলামী এটা অত্যন্ত আনন্দ এবং উৎসাহের সাথে একমত হয়েছে। তো দুইটা কেন বললাম শব্দ, যে বাংলাদেশ জামাত ইসলামী তার শুরু থেকেই আমাদের অভ্যন্তরীণ সকল নির্বাচন গোপন ব্যালটে অনুষ্ঠিত হয়। সংক্ষেপে সুনির্দিষ্টভাবে বিষয়ে থাকলে আমাদের জন্য অগ্রসর হওয়া সম্ভব হবে। আমাদের অনেক রকম ত্রুটি বিচ্যুতি আছে, কমিশনের পক্ষ থেকে এটা আমি বলতে পারি। সংসদ নির্বাচনের প্রচারে পোস্টার ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানালেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দুপুরে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025-এর খসড়া চূড়ান্ত করার পর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সাংবাদিকদের ব্রিফিংয়ে সব তথ্য জানান তিনি বলেন, নির্বাচনী প্রচারণায় নতুন করে বিলবোর্ড ও টি শার্টের ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে আগামী কমিশন সভায় সিদ্ধান্ত আসতে পারে বলেও জানান তিনি। খসড়া চূড়ান্ত হলো, তবে মনে রাখতে হবে যে আচরণবিধি আলোচ্য সূচিতে ছিল রাজনৈতিক দল এবং প্রার্থীর
আচরণ বিধিমালা চূড়ান্তকরণ, যেটা রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা 2025 হিসাবে পরিগণিত হবে। এবং আরেকটি বিষয় ছিল জাতীয় সংসদে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ সংক্রান্ত আলোচনা। আমরা প্রথম এজেন্ডাটা সম্পন্ন করতে পেরেছি সময়ের অভাবে, এবং আমাদের জিআইএসের কিছু উপাত্ত এখনও বাকি আছে বিধায় সংসদীয় আসনের সীমানা নির্ধারণী বিষয়ক আলোচনাটা আজকে আর আমরা এগিয়ে নিয়ে নেই। আমরা আশা করছি আগামী সপ্তাহে শেষ নাগাদ সংসদীয় আসনের এটা সম্পন্ন হবে। তো আজকের মূল আলোচনাটা হয়েছে রাজনৈতিক দল এবং প্রার্থীর আচরণবিধি সংক্রান্ত। জুলাই অভ্যুত্থান স্মরণে এখন থেকে 5 আগস্ট সরকারি ছুটি পালন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। আজ ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি জানান 1 জুলাই থেকে কর্মসূচি শুরু হবে। জুলাইয়ে 14 তারিখ থেকে মূল ইভেন্ট শুরু হয়ে চলবে 5 আগস্ট পর্যন্ত। সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনকে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হবে। এজন্য সিআর আবরারকে প্রধান করে একটি কমিটি গঠন করা হচ্ছে। এই কমিটির রাজনৈতিক দলের আদর্শগত উদ্দেশ্য পূরণে অতীতে কোনো টেলিভিশন চ্যানেলকে লাইসেন্স দেয়া হয়ে থাকলে তা তদন্ত করার পাশাপাশি ভবিষ্যতে নতুন লাইসেন্স দেওয়ার ক্ষেত্রেও একটি নীতিমালা প্রণয়ন করবে। পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান দিবস পালন করার আজকে একটা প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। রোববারে ক্যাবিনেটে বসবে, সেই ক্যাবিনেটে এটা নিশ্চয়ই পাশ করা হবে। করার পরে এটা গেজেটের মাধ্যমে আপনারা জানবেন। আমাদের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা একটা জাতীয় দিবস হতে যাচ্ছে, এবং ফলে এটা প্রতি বছরই পালিত হবে এবং প্রতি বছরই ছুটি হওয়া উচিত। আপনারা জানেন যে মিডিয়া কমিশনের রিপোর্টে এসছে যে আগে যখন টিভিগুলোর লাইসেন্স দেওয়া হয়েছে, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে একটা পার্টির পলিটিক্যাল ইডিওলজিকে সার্ভ করার জন্য লাইসেন্সটা দেওয়া হয়েছে। তো এইগুলো লাইসেন্সগুলো কিভাবে দেওয়া হয়েছে এটা ওনারা ইনভেস্টিগেট করবেন, এবং অ্যাট দ্য সেম টাইম তারা সামনে আরও টিভি লাইসেন্স যদি দেওয়া হয় সেক্ষেত্রে কি কি নীতিমালা থাকবে দেওয়ার জন্য সেগুলো ওনারা ফর্মুলেট করবেন। বিএনপি নেতা ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দখলের বিষয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, আর চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই। সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে আলোচনার ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। আজ সচিবালয়ে উপজেলা পরিষদের মাধ্যমে পাবলিক লাইব্রেরি নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা বলেন তিনি। সময় সিটি কর্পোরেশনের নাগরিক সেবা প্রসঙ্গে তিনি বলেন, এক্ষেত্রে দক্ষিণ সিটি কর্পোরেশন চ্যালেঞ্জ আছে। সেখানে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, যতটা সম্ভব বাইরে থেকে হলেও নাগরিক সেবা কন্টিনিউ রাখা এবং সেটা কভার করা হবে বলেও জানান আসিফ মাহমুদ। যখন রাজনৈতিক দলগুলোর সাথে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা বলি এবং সেটা রক্ষা করতে গেলে দায়িত্বশীল আচরণ আসলে প্রত্যেকের থেকেই প্রত্যাশিত। আমরা আমাদের পার্টটা বা দায়িত্বটা পালন করার চেষ্টা করছি, দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করছি। তবে এ বিষয়ে যেভাবে নাগরিক সেবা আসলে ডেডলকের দিকে যাচ্ছে, এ বিষয়ে আর আসলে চুপ থাকার মতো পরিবেশ পরিস্থিতি নেই, এবং সরকারের উচ্চ পর্যায়ে এটা নিয়ে কনসার্ন আছে। সেখানে আলোচনার ভিত্তিতে যেটা সিদ্ধান্ত আসে আমি সেটাই বাস্তবায়ন করব। পৃথক সচিবালয়ের বিষয়ে আগামী 22 জুন একটি টার্নিং পয়েন্ট হয়ে থাকবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। দুপুরে সুপ্রিম কোর্টে অ্যানেক্স বিল্ডিং পরিদর্শনে এসে সব কথা বলেন তিনি। এ সময় আরও বলেন, সুপ্রিম কোর্টের বিজয় 71 বিল্ডিংয়ের কিছু কোর্ট বাড়া আবেদনের প্রেক্ষিতে স্থানান্তর করা হবে, আর এসব কোর্ট অ্যানেক্স ভবনে স্থানান্তরের কাজ চলছে বলেও জানান প্রধান বিচারপতি। আগামী 22 জুন প্রধান উপদেষ্টা সুপ্রিম কোর্টে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা আছে, যা নিয়ে বলেন সেখানে এই পৃথক সচিবালয়ের ঘোষণা আসতে পারে। আপনারা দেখবেন, পর্যবেক্ষণ করবেন কোথায় আমরা যাচ্ছি 22 তারিখের পরে। তবে আমি মনে করি প্রাতিষ্ঠানিকভাবে এটা আমাদের একটা টার্নিং পয়েন্ট হবে। 22 তারিখে কোর্টের সেশন শুরু হচ্ছে, তার আগে আমরা সবাই পরিদর্শনে এসেছি। আমাদের কিছু লজিস্টিক্যাল কাঠামোগত আমাদের কিছু পরিবর্তন হচ্ছে। বিএনপির সদস্য ফর্ম নবায়নের কার্যক্রম শেষ করে ফেলার পথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপির দুই গ্রুপ।
রাজধানীর ২৬ নং ওয়ার্ড সদস্য মীর আশরাফ আলী আজম ও যুবদল নেতা সালাউদ্দিনের মধ্যে সংঘর্ষ হয়। দুই গ্রুপের সংঘর্ষে আহত হন অন্তত ৭ জন। পরে ঘটনাস্থলে ২৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক বদিউল আলম সুইট উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এই ঘটনায় লালবাগ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বাণিজ্য সংবাদ। দীর্ঘ ১৭ বছরে সুবিধা মতো কাটাছেঁড়া করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিসিসিআই সংবিধান নষ্ট করেছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির বৈষম্য বিরোধী সংস্কার পরিষদের আহ্বায়ক জাকির হোসেন নয়ন। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটে এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন তিনি। বিসিসিআইতে রাজনৈতিক কোনো কর্তৃত্ব থাকবে না জানিয়ে তিনি বলেন, সাধারণ পরিষদের নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হবে সভাপতি ও সাধারণ সম্পাদক। পরিষদের মিডিয়া ও লিয়াজো কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, আগামীর বিসিসিআই হবে বৈষম্যহীন সংগঠনের সময় আসন্ন নির্বাচনে সভাপতি হিসেবে বাংলাদেশ সিএনজি মেশিনারিজ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জাকির হোসেনের নয়নের নাম ঘোষণা করা হয়। বাণিজ্যের চ্যালেঞ্জগুলি আমরা কিভাবে মোকাবেলা করব সেটার নির্বাচনী একটা ইশতেহার আমরা অল্প কয়েকদিনের ভিতরেই আমরা ঘোষণা করব। আমার বিশ্বাস সাংবাদিক বন্ধুরা আগামী নির্বাচনে জনাব জাকির হোসেন নয়নের নেতৃত্বে বৈষম্য বিরোধী সংস্কার পরিষদে এগিয়ে যাবে। ২০২৪ সালের জন্য ব্র্যাক ব্যাংক পিএলসির শেয়ার হোল্ডারদের ২৫% লভ্যাংশ অনুমোদন দিয়েছে প্রতিষ্ঠানটি। আজ ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকের ২৬তম বার্ষিক সাধারণ সভায় এই অনুমোদন দেওয়া হয়। ব্যাংকের চেয়ারপারসন মেহরিয়ার এম হাসানের সভাপতিত্বে এজিএমে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারপারসন ফারুক মহিউদ্দিন আহমেদ, পরিচালক ফারজানা আহমেদ, আনিতা গাজী রহমান চৌধুরী, এম এ কিউ সারোয়ার এবং লীলা রশিদ। এছাড়াও বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডাররা যোগ দেন। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বিস্ময়কর ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করল ইরান। হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরতি বিক্ষোভ, বাংলাদেশিদের ফেরানোর উদ্যোগ। রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ভোটের প্রস্তাব, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্যে ঐকমত্য রাজনৈতিক দলগুলো। জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে পোস্টার ব্যবহার নিষিদ্ধ, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধির খসড়া চূড়ান্ত। এবং জুলাই অভ্যুত্থানে স্মরণে ৫ আগস্ট সরকারি ছুটি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হবে বাংলাদেশ বেতার ও টেলিভিশন। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।